ওয়েলকাম স্টুডেন্ট। আজকে আমরা অর্গানিক কেমিস্ট্রির একটা খুবই ভাইটাল জায়গায় আলোচনা করতে চলেছি, যেটা হলো আমাদের অপটিক্যাল আইসোমেরিজম। তো অপটিক্যাল আইসোমেরিজম নিয়ে সবার মনে নানান ধরনের কোশ্চেন থাকে, যে কেউ এটা বুঝতে পারে না, কেউ ওটা বুঝতে পারে না। তো এই নিয়ে খুব একটা প্রবলেম কিন্তু সবসময় অপটিক্যাল আইসোমেরিজম নিয়ে কিন্তু সবার মধ্যে থেকেই যায়। তো আমি 14 বছর ধরে কেমিস্ট্রি পড়াচ্ছি। তো এই 14 বছরের অভিজ্ঞতা থেকে আমি বলতে পারি, তুমি যদি এই ক্লাসটা মন দিয়ে, মানে মাঠে ঘাটে বা অন্য কোথাও বসে যদি না করো, যদি নিজের বাড়িতে গিয়ে মন দিয়ে এক মনে ক্লাসটা করো, তাহলে অপটিক্যাল আইসোমেরিজম সম্বন্ধে তোমার সমস্ত ডাউট আশা করি ক্লিয়ার হয়ে যাবে। ওকে, তাহলে চলো শুরু করি অপটিক্যাল আইসোমেরিজম বা আলোকীয় সমবায়বতা। তো অপটিক্যাল আইসোমেরিজম কাকে বলে? দেখো, কাকে বলে সংজ্ঞায় আগেই আমি ঢুকবো না, দুটো জিনিস আগে তোমাদের জানতে হবে। আইসোমেরিজম মানেই হচ্ছে তাদের সংকেত এক হবে। এখানে কি হবে? তাদের সংকেত তো এক হবে, তাদের গঠন কাঠামোও অভিন্ন হবে। এবং 1 নম্বর পয়েন্ট কি হবে, যে যৌগ দুটো অপটিক্যাল আইসোমার হবে তাদের দর্পণ প্রতিবিম্ব সম্বন্ধযুক্ত হবে। তারা কি হবে? ফার্স্ট, দর্পণ প্রতিবিম্ব সম্বন্ধযুক্ত। তাহলে যে যৌগ দুটো অপটিক্যাল আইসোমার হবে তারা কি হবে? একে অপরের মিরর ইমেজ। মিরর ইমেজ নিশ্চয়ই আমরা বুঝি, যেমন একটা লেটার লিখলাম, এর মিরর ইমেজ যদি আমার আঁকতে হয় তাহলে এরকম আঁকবো। তাহলে আলোক সক্রিয় হতে গেলে বা অপটিক্যাল আইসোমার হতে গেলে কি হতে হবে? তারা পরস্পর দর্পণ প্রতিবিম্ব সম্বন্ধযুক্ত হবে। আর 2 নম্বর হচ্ছে উপরিপাতযোগ্য হবে না। উপরিপাত মানে সুপার ইম্পোজ করা যাবে না, পরস্পর উপরিপাতযোগ্য নয়। এই দুটোই হলো অপটিক্যাল আইসোমেরিজমের মেন পয়েন্ট। এই উপরিপাতযোগ্য নয় এই কথাটার মানে কি? মানে হচ্ছে, মনে করো আমরা একটা লেটার লিখেছি এ আর এর একটা মডেল বানালাম, মানে মাটি দিয়ে এখানে একটা এর একটা মডেল বানালাম, এখানেও এরও একটা মডেল বানালাম। তাহলে এই মডেলটাকে আমি যদি তুলে বসাই তাহলে এর সমস্ত অংশের সঙ্গে একদম মিলে যাবে। এটাকে বলা হয় উপরিপাতযোগ্য। তাহলে উপরিপাতযোগ্য নয় আমি বলেছি, মানে সুপার ইম্পোজ করা যাবে না। কেমন দেখো, মানুষের কি হয়, সব সময় একটা হাত আর একটা হাতের দর্পণ প্রতিবিম্ব সম্বন্ধযুক্ত হয়। আমি যদি এখানে একটা দর্পণ আঁকি, দেখো আমি যদি এখানে একটা দর্পণ আঁকি তাহলে কি হবে? এই দর্পণের সাপেক্ষে আমার হাত দুটো কি হবে? একটা হাত মনে হচ্ছে যেন আর একটা হাতের মিরর ইমেজ। যদি আংটিটাকে আমরা নেগলেক্ট করি, তো একটা হাত আর একটা হাতের মিরর ইমেজ। এখন উপরিপাতযোগ্য হলে কি হয়েছিল? আমি এটাকে তুলে এনে এর উপর বসিয়ে দিয়েছিলাম, মিলে গেছিলো সব জায়গায়। এবার এটাকে আমি তুলে যদি এটার উপরে বসাই তাহলে কি সব কিছুর সাথে মিলবে না। যেমন বাঁ পায়ের জুতো আর ডান পায়ের জুতো কখনোই এক হয় না। তাহলে এগুলোকে বলি আমরা উপরিপাতযোগ্য নয়। তাহলে অপটিক্যাল আইসোমার হতে গেলে আবার দুটো ঘটনা হতে হবে। একটা হচ্ছে, যে দুটো যৌগ পরস্পরের অপটিক্যাল আইসোমার হবে তারা দর্পণ প্রতিবিম্ব সম্বন্ধযুক্ত হবে এবং উপরিপাতযোগ্য হবে না। এবার দেখো, অপটিক্যাল আইসোমেরিজম পড়তে গেলে আমাদের কতগুলো টার্ম সম্বন্ধে আগে ভালো করে জ্ঞান লাভ করতে হবে। 1 নম্বর আমি বলবো অপ্রতিসম কার্বন। অপ্রতিসম কার্বন। অপ্রতিসম কার্বন বলতে কি বুঝি? না, অপ্রতিসম কার্বন হচ্ছে এমন একটা কার্বন যার সঙ্গে 4টে ভিন্ন গ্রুপ বা পরমাণু যুক্ত থাকবে। মানে আমি একটা কার্বন পরমাণু লিখলাম, এর 4টে যে হাত রয়েছে সেই 4 হাতে 4টে ভিন্ন গ্রুপ দিতে হবে। মনে করো এখানে দিলাম CH3, এখানে দিলাম H,
এখানে দিলাম OH, এখানে দিলাম C2H5। তাহলে দেখো এখানে C2H5, এখানে CH3, এখানে OH, এখানে H। তাহলে এই যে কার্বন পরমাণুটা, এই কার্বন পরমাণুটাকে বলবো আমরা অপ্রতিসম কার্বন পরমাণু। তো কোনো একটা যৌগের মধ্যে অপ্রতিসম কার্বন পরমাণুকে আমরা স্টার চিহ্ন দিয়ে প্রদর্শন করি। আর যেটা অপ্রতিসম কার্বন পরমাণু সেটাকে বলি আমরা স্টিরিওজেনিক সেন্টার। এর বাংলা নেই, বাংলা আছে কিনা আমার ঠিক খেয়াল পড়ছে না। এটাকে বলবো আমরা স্টিরিওজেনিক সেন্টার। ওকে, তো এই টার্মগুলো বারবার আসবে বা বই পড়তে গেলে তোমরা এই টার্মগুলো দেখতে পাবে। অপ্রতিসম কার্বন, স্টিরিওজেনিক সেন্টার, এগুলো বারবার দেখতে পাবে, সেই জন্য এই টার্মগুলো আগে থেকে বলে রাখছি। এখন দেখো কোনো একটা যৌগ যদি আলোক সমবায়বী হয় তাহলে সে কিন্তু আলোক সক্রিয় হয়। একটা নতুন শব্দ, আলোক সক্রিয়। এই টার্মগুলো আগে বোঝো, তারপরে সব কিছু আস্তে আস্তে ক্লিয়ার হবে। আমি কি বলেছি, কনসেন্ট্রেশন নিয়ে ধৈর্য ধরে দেখতে হবে, তবেই কিন্তু এই চ্যাপ্টার ক্লিয়ার হবে, না হলে কিন্তু ক্লিয়ার হবে না। দেখো এবার আলোক সক্রিয়। আলোক সক্রিয় মানে কি? আমরা সাধারণ আলো চিনি, তো সাধারণ আলো যখন যায় তখন সে কিন্তু নিজের তলের সাপেক্ষে, মানে যে লাইন বরাবরও যাচ্ছে সেই লাইনের সাপেক্ষে সব দিকেও কম্পিত হয়। মানে যত তল আছে সমস্ত তল বরাবর কিন্তু লাইটটা কম্পন হতে 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 এগোয়। এখন এই লাইটটাকে আমরা যদি একটা প্রিজমের মধ্যে দিয়ে পাঠাই, কি এটা বললাম? প্রিজম। কি প্রিজম? না, এর নাম হচ্ছে নিকল প্রিজম। তো এই লাইটটাকে আমরা যদি নিকল প্রিজমের মধ্যে দিয়ে পাঠাই তাহলে এখান থেকে বেরিয়ে যে লাইটটা আমি পাবো সেই লাইটটা কিন্তু শুধুমাত্র একটা তলেই কম্পিত হবে, যে কোনো একটা তলে কম্পিত হবে। তাহলে এই লাইট, আমাদের সাধারণ লাইট আর নিকল প্রিজমের মধ্যে দিয়ে পাস হয়ে যাওয়ার পর যে লাইটটা, দুটো লাইটের মধ্যে কি পার্থক্য হলো? এ সব তলে কম্পিত হচ্ছিল, কিন্তু এ শুধুমাত্র একটা তলে কম্পিত হবে। তাহলে এই যে শুধুমাত্র একটা তলে যে কম্পিত হচ্ছে সেই যে লাইটটা, সেই লাইটটাকে বলি আমরা পিপিএল লাইট। পিপিএল এর পুরো কথা হচ্ছে প্লেন পোলারাইজড এলফার লাইট। তো এখন থেকে আমি শুধু পিপিএল লাইট বলবো। তাহলে সাধারণ আলোকে যদি আমরা নিকল প্রিজমের মধ্যে দিয়ে চালনা করি তাহলে যে লাইটটা আমরা পাই সেটাকে বলা হয় পিপিএল লাইট। তো পিপিএল লাইট আর সাধারণ লাইটের মধ্যে ডিফারেন্সটা কি? না, সাধারণ লাইট যে কোনো তলে কম্পিত হতে পারে, কিন্তু পিপিএল লাইট শুধুমাত্র একটা তলে কম্পিত হবে। আমি এবার কি বলছি, কি নিয়ে কথা হচ্ছিল আমাদের? আলোক সক্রিয়। তো এই পিপিএল লাইটটা যদি আমরা কোনো একটা যৌগের মধ্যে দিয়ে চালনা করি, তো যৌগ এমনি রেখে তো চালনা করতে পারবো না। যৌগটাকে কেমন অবস্থায় রাখতে হবে? না, তাকে লিকুইড স্টেটে রাখতে হবে অথবা দ্রবীভূত অবস্থায় রাখতে হবে। তাহলে দ্রবীভূত অবস্থায় কিসের মধ্যে রাখবো? না, একটা যন্ত্রের মধ্যে রাখবো। সেই যন্ত্রটার নাম হচ্ছে পোলারিমিটার। তাহলে আমি কি করলাম? আমার একটা যৌগ আলোক সক্রিয় কিনা তার পরীক্ষা আমরা করছি। তার পরীক্ষা করতে গিয়ে আমাকে কটা ধাপ পেরোতে হলো। সেই যৌগটাকে আমি লিকুইড স্টেটে নেব, বা তাকে সে যদি লিকুইড স্টেটে না নিতে পারি তাহলে কোনো যৌগের মধ্যে, যেমন জলে, বেঞ্জিনে, এরকম কোনো যৌগের মধ্যে আমি তাকে ডিজলভ করে পোলারিমিটার যন্ত্রের মধ্যে আমি সেই লিকুইডটাকে নেব। এবার এই পিপিএল লাইটটা যখন এই লিকুইডের মধ্যে দিয়ে পাস হবে তখন আলোর যে তলটা ছিল এই তলে তো কম্পিত হচ্ছিল, সেই আলোর তলকে এই যে যৌগটা আমি লিকুইডটা নিয়েছি সে যদি ঘোরাতে পারে, মানে আলোর তলটা এরকম ছিল, সে যদি এই তলটাকে ঘোরাতে পারে, সাপোজ মনে করো এই তলটাকে ঘুরিয়ে সে এখানে নিয়ে গেল, এই
যত ডিগ্রি কোণে ঘোরালো সেই কোণের মানটাকে আমরা আলফা দিয়ে লিখি। তো সে যদি এই পিপিএল লাইটের তলকে ঘোরাতে পারে তাহলে যে যৌগটা আমি এখানে নিয়েছিলাম সেই যৌগটাকে বলবো আমরা আলোক সক্রিয়। তাহলে বোঝা গেল আলোক সক্রিয় ব্যাপারটা কি। আলোক সক্রিয় ব্যাপার বোঝাতে গিয়ে আমার কতগুলো জিনিস লাগলো। একটা হচ্ছে সাধারণ আলো, একটা পিপিএল লাইট। তো সাধারণ আলো যে কোনো তলে কম্পিত হয়, পিপিএল লাইট শুধুমাত্র একটা তলে কম্পিত হয়। পিপিএল লাইটটাকে আমরা পোলারিমিটার যন্ত্রের রাখা যে যৌগটাকে আমরা পরীক্ষা করছি আলোক সক্রিয়তা তার মধ্যে দিয়ে চালনা করব, সে যদি ওই লাইটের তলকে ঘোরাতে পারে তাহলে সেই যৌগটাকে বলবো আমরা আলোক সক্রিয়। আর যদি ঘোরাতে না পারে তাহলে সেই যৌগটাকে বলবো আমরা আলোক নিষ্ক্রিয়। আশা করি তোমরা বুঝতে পেরেছো আলোক সক্রিয় আর আলোক নিষ্ক্রিয় কি। তাহলে আলোক সক্রিয়তা যাচাই করার জন্য সবসময় আমার পিপিএল লাইটই কি পাঠাতে হবে, নাকি আমরা এমনিও বুঝতে পারবো? দেখো আলোক সক্রিয়তা বোঝার জন্য এমনিও কতগুলো রাস্তা আছে যার সাহায্যে আমরা একটা বুঝতে পারবো এই যৌগটা আলোক সক্রিয় হবে কি হবে না। ওকে, তার আগে একটা কথা বলে নিই। এই যে যৌগটা লাইটের তলটাকে ঘোরালো সেই ঘূর্ণনটা দুটো টাইপ হতে পারে। ঘূর্ণন তো আমাদের দুটো টাইপই হয়, একটা হচ্ছে ক্লকওয়াইজ, একটা অ্যান্টি ক্লকওয়াইজ। তো যদি ক্লকওয়াইজ ঘোরায় তাহলে যে যৌগটা আমরা নিয়েছি সেই যৌগটার পাশে লেখা থাকে প্লাস। তোমরা দেখবে এখন উদাহরণ দিয়ে লেখা আছে প্লাস ল্যাকটিক অ্যাসিড, মাইনাস ল্যাকটিক অ্যাসিড। তাহলে ওই প্লাস মাইনাস কি? প্লাস মানে হলো এই যৌগটা পিপিএল লাইটকে ডান দিকে ঘোরাবে, মানে ক্লকওয়াইজ ঘোরাবে, তাহলে তার আগে হবে প্লাস। আর যদি অ্যান্টি ক্লকওয়াইজ ঘোরায় তাহলে তার আগে লেখা হয় মাইনাস। তো প্লাস হলে সেটাকে বলি আমরা ডেক্সট্রো রোটেটরি। ডেক্সট্রো রোটেটরি, তো ডেক্সট্রো অনেক সময় সংক্ষেপে ছোটো হাতের ডি দিয়ে লেখা থাকে। আর লিভো, লিভো যদি হয় তাহলে সেটা মাইনাস, তার পাশে লেখা থাকবে এল। তাহলে তোমরা দেখবে উদাহরণ যখন দেখবে বইয়ের মধ্যে উদাহরণ দেওয়া আছে, পাশে দেখবে ছোটো হাতের ডি লেখা থাকে বা ছোটো হাতের এল লেখা থাকে বা প্লাস লেখা থাকে বা মাইনাস লেখা থাকে। তার মানে হচ্ছে প্লাস মানে হচ্ছে সেই যৌগটাকে পিপিএল লাইটকে ডান দিকে ঘুরিয়েছে, আর মাইনাস মানে সেই যৌগটা পিপিএল লাইটকে বাঁ দিকে ঘুরিয়েছে। আর যদি আলফার মান দেওয়া থাকে, তোমাদের এখানে আলফার মান দেওয়া নেই, ক্লাস 12-এ আছে, মানে 11-এ দেওয়া নেই, ক্লাস 12-এ আছে। তো আলফার মানটা যদি দেওয়া থাকে তাহলে আমি বুঝতে পারবো সে ডান দিকে প্লাস 65 ডিগ্রি, তার মানে ডান দিকে 65 ডিগ্রি ঘোরাচ্ছে। ওকে, বুঝতে পেরেছো নিশ্চয়ই? তাহলে এবার আমরা যাই পরের টপিকে আমাদের। তাহলে আমরা কি আলোচনা করছিলাম, যে একটা যৌগকে যদি আলোক সক্রিয় কিনা আমার যদি জানতে হয় তাহলে সেই যৌগটাকে কি করব আমরা? সেই যৌগটাকে আমরা পোলারিমিটার যন্ত্রের মধ্যে দিয়ে পাঠাবো। তাহলে সে যদি লাইটের পিপিএল লাইটের তলকে যদি ঘোরাতে পারে তাহলে সে আলোক সক্রিয়, আর যদি না পারে তাহলে আলোক নিষ্ক্রিয়। এবার দেখো আলোক সক্রিয়তার শর্ত। আলোক সক্রিয়তার শর্ত মানে একটা যৌগ আলোক সক্রিয় হবে কি হবে না সেটা আমরা কি করে জানব। নাম্বার 1, একটি মাত্র অপ্রতিসম কার্বন পরমাণু। কোনো একটা যৌগের মধ্যে যদি একটা অপ্রতিসম কার্বন পরমাণু থাকে, অপ্রতিসম কার্বন পরমাণু বলেছি, দেখো আবার একটা লিখছি CH3 CH, এখানে লিখলাম Br, CH2 CH3। এই যৌগটার মধ্যে বলো তো অপ্রতিসম কার্বন পরমাণু আছে কি নেই? অপ্রতিসম কার্বন পরমাণু অবশ্যই আছে। এই যে স্টার দিলাম যে কার্বনটা, এই কার্বনটা হচ্ছে অপ্রতিসম। কেন অপ্রতিসম? দেখো এই কার্বনের একটা হাতে আছে CH3, একটা হাতে আছে H, একটা হাতে ব্রোমিন, আর একটা হাতে CH2 CH3। তাহলে অপ্রতিসম কার্বন পরমাণু, একটু আগে আমরা বলেছি যে কার্বন পরমাণু চারটে হাতে ভিন্ন ভিন্ন গ্রুপ বা পরমাণু থাকবে সেটাকেই বলবো আমরা অপ্রতিসম কার্বন পরমাণু। তার মানে এর মধ্যে একটা অপ্রতিসম কার্বন পরমাণু আছে। তাহলে কোনো একটা যৌগের
আলোক সক্রিয়তার কি শর্ত? তার মধ্যে একটা অপ্রতিসম কার্বন পরমাণু থাকলে সেই যৌগটা অবশ্যই 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 আলোক সক্রিয় হবে। নেক্সট, যদি একের বেশি থাকে, একটা থাকলে আলোক সক্রিয় অবশ্যই হবে, কিন্তু যদি একের বেশি থাকে তাহলে সে আলোক সক্রিয় হতেও পারে আবার নাও হতে পারে। এই কেমন ঘটনা হলো? আলোক সক্রিয় হতেও পারে আবার নাও হতে পারে। দেখো, যদি একটার বেশি হয়ে যায় কোনো একটা যৌগের মধ্যে, আমি একটা যৌগ লিখছি COOH, HOH, আর এদিকে লিখলাম HOH, COOH। দেখো, এটাকে বলা হয় টার্টারিক অ্যাসিড। তো টার্টারিক অ্যাসিডের সংকেত এটা। তো টার্টারিক অ্যাসিডের মধ্যে দেখো অপ্রতিসম কার্বন পরমাণু কটা রয়েছে? এই একটা অপ্রতিসম কার্বন পরমাণু, এই একটা অপ্রতিসম কার্বন পরমাণু। এই যে দাগ দিয়ে লেখা এই প্রজেকশানকে কি বলে? ফিশার প্রজেকশান। তো টার্টারিক অ্যাসিডের সংকেত কি? CH3, যদি ঠিক করে লেখা হতো CHOH, আবার একটা CHOH, আবার একটা COOH, এটা হচ্ছে আর নর্মাল ড্যাশ সংকেত। তো এটাকে বলা হয় ফিশার প্রজেকশন। তো ফিশার প্রজেকশন আমরা নিলে সুবিধা হয় যৌগটাকে আমার আলোক সক্রিয়তা যাচাই করার জন্য। তো দেখো এবার কি বললাম, এর মধ্যে অপ্রতিসম কার্বন পরমাণু কটা? এই যে কার্বনটা, মানে এই কার্বনটা অপ্রতিসম আর এই কার্বনটা অপ্রতিসম। দেখো, এটা একটা অপ্রতিসম কার্বন পরমাণু, এটা একটা অপ্রতিসম কার্বন পরমাণু। কেন? এর চারটে হাতে চারটে ভিন্ন গ্রুপ, HOH, COH আর এই পুরোটা। আর এই কার্বনের হাতে HOH, COH আর এই হাতে পুরোটা। তাহলে দুটো আমার অপ্রতিসম কার্বন পরমাণু পেয়ে গেছে। আমি কি বলেছিলাম, যদি একটা অপ্রতিসম কার্বন পরমাণু পাই তাহলে সেই যৌগটা কিন্তু আলোক সক্রিয় হবেই, কিন্তু যদি দুটো পাই তাহলে আলোক সক্রিয় হতেও পারে আবার নাও হতে পারে, মানে একের বেশি, 2, 3, 4, 5 যা ইচ্ছা হতে পারে। এবার দেখো, কখন একের বেশি অপ্রতিসম কার্বন পরমাণু থাকলে সে আলোক সক্রিয় হবে আর কখন হবে না। আমরা বলে দেবো হবে না কোনটা। যদি যৌগের মধ্যে প্লেন অফ সিমেট্রি থাকে তাহলে কিন্তু সেই যৌগটা আলোক সক্রিয় হবে না। একটা নতুন শব্দ কি বললাম, একের বেশি আমার অপ্রতিসম কার্বন পরমাণু রয়েছে কিন্তু সেই যৌগের মধ্যে থাকবে একটা প্লেন অফ সিমেট্রি, তাহলেও কিন্তু সে অপ্রতিসম হবে না। দেখো, প্লেন অফ সিমেট্রি কি না? প্লেন অফ সিমেট্রি হচ্ছে এমন একটা তল, সেই যৌগটার মধ্যে এমন একটা তল যে তলের সাপেক্ষে একটা পার্ট আর একটা পার্টের মিরর ইমেজ হবে। দেখো, এই তলটা আমি আঁকলাম, তাহলে এই পার্টটার সাপেক্ষে এই নিচের পার্টটা মিরর ইমেজ। কেন? OH, HH, COH, মানে সেই তলটা বরাবর যদি যৌগটাকে আমি ভাঁজ করে দিই, এটাকে মনে করো ভাঁজ করে দিলাম, তাহলে এইচটা এইচের সাথে মিলবে, ওইচটা ওইচের সাথে, আর COHটা COOH এর সঙ্গে। তাহলে প্রতিসম তল আমরা কি করে মেজার করব না? এমন একটা তল যার একটা সাইড আর একটা সাইডের মিরর ইমেজ, বা যৌগটাকে যদি আমরা ভাঁজ করে দিই তাহলে একটা সাইড আর একটা সাইডের সঙ্গে উপরই পাতিত হবে, মানে আরেকটার উপর পুরো বসে যাবে একদম সেম সেম জায়গায়। তাহলে এটাকে বলি আমরা কি তল বললাম? প্রতিসাম্য তল বা প্লেন অফ সিমেট্রি। প্রতিসাম্য তলকে আমরা লিখি সিগমা দিয়ে, সিগমা চিহ্ন দিয়ে। তাহলে প্লেন অফ সিমেট্রি যদি থাকে তাহলে কিন্তু যৌগটা আলোক সক্রিয় হবে না। তাহলে শুধুমাত্র প্লেন অফ সিমেট্রি নয়, আরও কিছু থাকলেও কিন্তু যৌগ আলোক সক্রিয় হয় না। তাহলে আমার অপ্রতিসম কার্বন পরমাণু আছে কিন্তু প্লেন অফ সিমেট্রি রয়েছে, তাহলে সেই যৌগটাকে কিন্তু আমরা আলোক সক্রিয় বলবো না। এখানে লিখলাম COOH, এখানে লিখলাম COOH, এখানে লিখলাম H, এখানে লিখলাম C6H5, এখানে লিখলাম C6H5, এখানে H, এখানে H, এখানে H। এটার নাম হচ্ছে আলফা ট্রাক্সিলিক অ্যাসিড। ট্রাক্সিলিক অ্যাসিড। আবার তোমাদের মনে করাই কি বলা হচ্ছিল, একটা যৌগ কখন আলোক সক্রিয় হবে আর কখন আলোক সক্রিয় হবে না সেই ব্যাখ্যা করা হচ্ছিল। কি হয়েছিল? ফার্স্ট
একটা অপ্রতিসম কার্বন পরমাণু থাকলে সেটা অবশ্যই আলোক সক্রিয় হবে। কিন্তু যদি একাধিক হয়ে যায় তাহলে তার মধ্যে যদি প্লেন অফ সিমেট্রি থাকে তাহলে কিন্তু এ অপটিক্যালি ইনঅ্যাক্টিভ, মানে আলোক সক্রিয় হবে না। নেক্সট, এর সেকেন্ড পয়েন্ট, 2 নম্বরের সেকেন্ড পয়েন্ট, যদি যৌগের মধ্যে সেন্টার অফ সিমেট্রি থাকে, যদি যৌগের মধ্যে সেন্টার অফ সিমেট্রি থাকে তাহলেও কিন্তু সেই যৌগটা আলোক সক্রিয় হবে না। দেখো এই যে কার্বন পরমাণুটা অপ্রতিসম, এটাও অপ্রতিসম, এটাও অপ্রতিসম, এটাও অপ্রতিসম। কেন অপ্রতিসম সেটা তোমরা এখন নিজে থেকে বুঝতে পারবে। এবার সেন্টার অফ সিমেট্রি কী তার ব্যাখ্যা আমরা দেব। সেন্টার অফ সিমেট্রি হচ্ছে যৌগটার মধ্যে এমন একটা সেন্টার, যৌগটার মধ্যে আমরা এমন একটা সেন্টার তৈরি করব যে সেন্টার থেকে আমরা পরস্পর বিপরীত দিকে যাব, গেলে সমদূরত্বে সেম অণু বা সেম গ্রুপ পাবো। কি বললাম? যৌগটার মধ্যে এমন একটা কেন্দ্র থাকবে যে কেন্দ্র থেকে পরস্পর বিপরীতে গেলে আমরা সমদূরত্বে সেম অণু বা সেম পরমাণু পাবো। দেখো এখান থেকে আমরা যদি পরস্পর বিপরীত দিকে সমদূরত্বে যেতে হবে, তাহলে এদিকে যাই সমদূরত্বে, এখানে কি পেলাম? COOH। তাহলে পরস্পর বিপরীতেও আমরা সমদূরত্ব যদি যাই তাহলে এখানেও দেখো একটা কি পেলাম? COOH। এবার দেখো এখানে কি আছে? C6H5, এটাও এদিকে গেলাম C6H5, এখানেও আসলাম C6H5। সেমভাবে এটা থেকে H, এটা H, এটা H, এটা H। তাহলে এটা হচ্ছে এমন একটা কেন্দ্র যে কেন্দ্রের পরস্পর বিপরীতে আমরা সমদূরত্বে গেলে সেম গ্রুপ পাচ্ছি। তাহলে এটাকে বলা হবে সেন্টার অফ সিমেট্রি। সেন্টার অফ সিমেট্রি, সেন্টার অফ সিমেট্রি। তাহলে কোনো যৌগের মধ্যে যদি সেন্টার অফ সিমেট্রি থাকে তাহলেও কিন্তু সেটা আলোক সক্রিয় হবে না। দেখো এর মধ্যে অপ্রতিসম কার্বন পরমাণু রয়েছে কিন্তু তবু এটা আলোক সক্রিয় হবে না। কী কারণে? এটা হচ্ছে সেন্টার অফ সিমেট্রির কারণে। ওটা কী কারণে হয়েছিল? প্রতিসাম্য তলের কারণে। এবার আরেকটা আছে অল্টারনেটিং এক্সিস অফ সিমেট্রি। লাস্ট, অল্টারনেটিং এক্সিস অফ সিমেট্রি। তো তার জন্য আমার একটুখানি জায়গার প্রয়োজন, সেই জন্য আমি এটা মুছে দিলাম। আমরা আবারও লিখব ট্র্যাক্সিলিক অ্যাসিড, মানে আলফা ট্র্যাক্সিলিক অ্যাসিডটাকে, সেখান থেকে দেখাবো অল্টারনেটিং এক্সিস অফ সিমেট্রি। তো দেখো কি ছিল ওপরে? C6H5, তাহলে নিচে আমার হবে C6H5। ওপরে ছিল COOH, তাহলে নিচে হবে COOH। ওপরে H, নিচে H, ওপরে H, নিচে H। তাহলে দেখো অল্টারনেটিং এক্সিস অফ সিমেট্রি মানেটা কি? মানে হচ্ছে যৌগটার মধ্যে এমন একটা প্রতিসাম্য তল বা প্রতিসাম্য কেন্দ্র বা এক্সিস, যে এক্সিসের সাপেক্ষে এমন একটা যৌগেরটার মধ্যে এমন একটা অক্ষ আমার যদি পাই, যে অক্ষের সাপেক্ষে আমরা এই যৌগটাকে 360/n ডিগ্রি ঘোরাবো। কি হলো? কত ডিগ্রি ঘোরাবো? 360/n। n মানে কি? n এর মান যে কোনো পূর্ণ সংখ্যা হতে পারে, n = 2 হতে পারে, 3 হতে পারে, 4 হতে পারে, এটসেট্রা। তো আমরা যতটা ঘোরাবো, মানে যদি n এর মান যদি 2 হয় তাহলে কত ডিগ্রি ঘোরানো হবে? n এর মান 2 বসিয়ে দাও, তাহলে হবে 180 ডিগ্রি। তাহলে সেটাকে বলবো আমরা S2। তার মানে যে এক্সিসটা সেটাকে আমরা কত ডিগ্রি ঘুরিয়েছি? S2 লেখা মানে 180 ডিগ্রি। এখন যদি S3 লেখা থাকে তাহলে আমি কত ডিগ্রি ঘুরিয়েছি? তাহলে 360কে আমরা কত দিয়ে ভাগ করব? তখন 3 দিয়ে ভাগ করব। তার মানে আমরা তখন 120 ডিগ্রি ঘুরিয়েছি। এবার কথা হচ্ছে ঘুরিয়েছি তো কার সাপেক্ষে ঘুরিয়েছি? মনে করো এটা ছিল আমার তল, মনে করো এটা ছিল আমার এই তলটা, এই যে চারকোনা তলটা, এটা আমি কি করব আলফা ট্র্যাক্সিলিক অ্যাসিডের ক্ষেত্রে আমি ঘোরাবো S2। তার মানে কত ডিগ্রি ঘোরাতে হবে আমাকে?
80°। তাহলে কাকে কেন্দ্র করে ঘোরাবো? এই যে আমার এক্সিস, এই এক্সিসকে কেন্দ্র করে 180° ঘোরাবো। 180° ঘোরালে আমার কি হবে, যে যৌগটা আমার সামনে ছিল সেটা চলে আসবে পেছনে, আর যেটা পেছনে ছিল সেটা চলে আসবে সামনে। বাঁ পাশেরটা ডান পাশে, ডান পাশেরটা বাঁ পাশে। বুঝতে পারছি? এখানে মনে করো একটা কম্পাউন্ড রয়েছে COOH, এখানে রয়েছে আমার COOH। তাহলে আমি যদি এই এক্সিসের সাপেক্ষে এখানে একটা এক্সিস দিই, দাঁড়াও তোমাদের আর একটু বোঝার সুবিধার জন্য। এই এক্সিসের সাপেক্ষে এবার আমরা যদি একে 180° ঘোরাই, তাহলে কি হবে, সামনে যেটা ছিল সেটা কোথায় চলে আসবে? পেছনে, আর পেছনেরটা চলে গেল সামনে। বুঝতে পারলাম? তাহলে দেখো এখানে আমরা কি করব, একে আমরা 180° ঘোরাবো। তাহলে 180° আমরা যদি ঘোরাই, মানে S2 মানেই এখান থেকে আমি বুঝতে পারবো যে কত ডিগ্রি ঘোরাতে হবে। তাহলে যৌগটার গঠন আমরা কেমন আঁকবো? এগুলো গঠন আঁকা খুবই সহজ। দেখো 180° ঘুরিয়েছি মানে কি, COH এ পাশে ছিল, এ যদি 180° ঘোরে তাহলে এটা চলে আসবে এ পাশে, আর এটা চলে যাবে ও পাশে। তাহলে এটা যদি এ পাশে চলে আসে তাহলে উপরে কি হয়ে যাবে? COOH, আর নিচে হবে H। আর এটা চলে গেছে ওই পাশে, তাহলে উপরে কি আছে দেখো H, আর নিচে COOH। আর এটাও ঠিক বিপরীত হয়ে যাবে, উপরে ছিল C6H5, সেটা এই পাশে চলে আসছে, তাই এখানে হবে C6H5, নিচে হবে H, উপরে হবে H, আর নিচে হবে C6H5। ক্লিয়ার? তাহলে আমি এটাকে কত ডিগ্রি ঘোরালাম? 180°, মানে S2। এইবার দেখো অল্টারনেটিং অ্যাক্সিস কাকে বলে সেটা বোঝানোর জন্য আমাকে কি করা হচ্ছে, আমি যে অ্যাক্সিসের সাপেক্ষে এটাকে ঘোরালাম সেই অ্যাক্সিসের সমতলে, মানে পারপেন্ডিকুলারভাবে আরেকটা অ্যাক্সিস এখানে ভাববো, যেটা হবে আমার দর্পণ। তাহলে আমি যে অ্যাক্সিসের সাপেক্ষে ঘোরালাম সেই অ্যাক্সিসের সাপেক্ষে সমকোণে, এটা সমকোণ তো 90° হয়েছে, তো সেই অ্যাক্সিসের সাপেক্ষে সমকোণে যদি আমরা দর্পণকে রাখি তাহলে এর একটা আমরা মিরর ইমেজ পাবো এখানে। তাহলে এর একটা আমরা এখানে মিরর ইমেজ পাবো। পেলে কি হবে, এর যদি মিরর ইমেজ পাই এটা কি হবে? H হবে, সরি এর মিরর ইমেজ যদি আমরা পাই, তা এইটা এখানে আঁকছি, তাহলে এটা হবে H, এই নিচে হবে, উপরে হবে H, নিচে হবে COOH। এটা একটু দূরে আঁকা হয়ে গেল, তোমরা আশা করি বুঝতে পারছো। এই কার্বনটা এটা, এই কার্বনটা এটা, এই কার্বনটা এটা, আর এই কার্বনটা এটা। তাহলে দেখো মিরর ইমেজ যদি করা হয় COHটা এখানে, তাহলে এটার এখানে হবে COOH, আর Hটা আসবে পেছনে। এইটার কি ছিল, ওপরে ছিল C6H5, তাহলে ওপরে যাবে H, নিচে যাবে C6H5। এইটার ক্ষেত্রে ওপরে আসবে C6H5 আর নিচে যাবে H। তাহলে দেখো আমরা যে যৌগটা থেকে স্টার্ট করেছিলাম সেই যৌগটা পেয়ে গেছি। তার মানে আমরা এটাকে যদি আমরা S2 আবর্তন করি এবং তার মিরর ইমেজ করি তাহলে আবার আগের জায়গায় ফিরে আসব। তাহলে এরকম যদি কোনো অ্যাক্সিস থাকে এই যৌগটার মধ্যে তাহলে সেটাকে বলি আমরা অল্টারনেটিং অ্যাক্সিস অফ সিমেট্রি। তাহলে অল্টারনেটিং অ্যাক্সিস অফ সিমেট্রি আমার কোনো যৌগের মধ্যে যদি থাকে তাহলেও সে হবে আলোক নিষ্ক্রিয়। তাহলে আমরা কি দেখছিলাম, যে একটা কার্বন পরমাণু যদি অপ্রতিসম থাকে তাহলে সেটা আলোক সক্রিয় হবেই, একাধিক থাকলে কিন্তু আলোক সক্রিয় হবে সেটা আমরা কিন্তু বলতে পারবো না। তাহলে আমাদের বিচার করে দেখতে হবে তখন যৌগটার মধ্যে প্লেন অফ সিমেট্রি আছে কি না, যৌগটার মধ্যে সেন্টার অফ সিমেট্রি আছে কি না, যৌগটার মধ্যে অল্টারনেটিং অ্যাক্সিস অফ সিমেট্রি আছে কি না। যদি থাকে তাহলে সেই যৌগটা কিন্তু অপ্রতিসম, সেটা আর অপটিক্যালি অ্যাক্টিভ হবে না। তাহলে আলোক সক্রিয়তার শর্ত কি শুধুমাত্র অপ্রতিসম কার্বন পরমাণু? শুধুমাত্র কি অপ্রতিসম কার্বন পরমাণু? না, শুধুমাত্র অপ্রতিসম কার্বন পরমাণু নয়। অপ্রতিসম কার্বন পরমাণু না থাকলেও দেখা গেছে অনেক যৌগ আলোক সক্রিয়। তাহলে 3 নম্বর পয়েন্ট আমাদের, আলোক সক্রিয়তার একমাত্র শর্ত কিন্তু অপ্রতিসম কার্বন পরমাণু নয়। একটা টাইপের যৌগ
যার সি ডবল বন্ড সি অ্যালিন, এগুলোকে বলা হয় অ্যালিন, এই টাইপের যৌগ, যার এদিকেও থাকবে এবি আর এদিকেও থাকবে এবি, এই টাইপের যে যৌগগুলো, সেই যৌগগুলো সবসময় কিন্তু অপটিক্যালি অ্যাক্টিভ, অর্থাৎ এরা আলোক সক্রিয়। তো আলোক সক্রিয়তার শর্ত কিন্তু শুধুমাত্র অপ্রতিসম কার্বন পরমাণু নয়। এটা এবি মানে কি, এখানে তুমি যা ইচ্ছা বসাতে পারো, কিন্তু এখানে যেটা বসিয়েছ এখানেও সেটাই তোমাকে বসাতে হবে। এখানে যদি HCl বসাও, এখানে এইচ, এখানে Cl, তাহলে এখানেও এইচ, এখানেও Cl, এখানে CH3, এখানে এইচ, এখানেও CH3, এখানে এইচ। ওকে, তাহলে এই টাইপের যৌগগুলো সবসময় আলোক সক্রিয় হবে। তাহলে আলোক সক্রিয়তার আরেকটা মেন শর্ত, সেটা এইটা যে উপরিপাতযোগ্য নয়। মানে যে যৌগটার আমার বিচার করতে হবে সেই যৌগটার একটা মিরর ইমেজ নেব, তার আর ওই যৌগটা দুজনেরই একটা মডেল বানাবো, মডেল বানিয়ে একটাকে আরেকটার উপরে চাপাবো, যদি সব অংশের সাথে পুরোপুরি মিলে যায়, মানে ওই যে প্রথমে দেখিয়েছিলাম এ আর এ, এরও মডেল বানাবো, এরও মডেল বানাবো, এটাকে তুলে এটার উপর বসালাম, পুরোপুরি মিলে গেল, যদি মিলে যায় সেটাকে বলা হয় উপরিপাতযোগ্য, আর যদি না মেলে তাহলে উপরিপাতযোগ্য নয়। যেমন আমরা মনে করো যদি পি লিখতাম, পি এর মিরর ইমেজ কেমন হতো, এটা বড় হয়ে গেল একটু, তাহলে এটাকে তুলে যদি আমরা এর উপরে বসাই মানে মডেল বানিয়ে, তাহলে কি মিলবে? মিলবে না, তাহলে এটাকে বলা হয় উপরিপাতযোগ্য নয়। তাহলে এই হলো আমার আলোক সক্রিয়তার ব্যাখ্যা। এখন আমরা সেই সেকেন্ড পয়েন্টে চলে যাব, 2 নম্বর পয়েন্টে একটু, যে কোনো যৌগ যদি অপ্রতিসম হয় বা একাধিক যদি অপ্রতিসম কার্বন পরমাণু থাকে, তাহলে কি বলেছিলাম, সেই যৌগটা আলোক সক্রিয় হতেও পারে আবার নাও হতে পারে। এইচ, এটাকে একটু আগে কী বললাম, ল্যাকটিক অ্যাসিড। এটা কেন আলোক সক্রিয় নয়? কারণ এর মধ্যেখানে একটা প্রতিসাম্য তল আছে। তো ল্যাকটিক অ্যাসিডের যেটার মধ্যে প্রতিসাম্য তল আছে, আর একটা ল্যাকটিক অ্যাসিড আমরা এখানে ছবি আঁকছি, সেমই আঁকবো, কিন্তু কি করব, OH, এটা কি করলাম OH আর এটাকে করলাম H। তাহলে দেখো এর মধ্যে কি প্রতিসাম্য তল আছে? এটাকে যদি আমি ভাঁজ করে দিই তাহলে একটা কি অপরটার সাথে মিলবে? মিলবে না। কেন? এখানে H আছে, এখানে OH আছে, এখানে H আছে, এখানে OH। এটার বেলায় কী ছিল? OH। তাহলে প্রতিসাম্য তল যদি থাকে সেটাকে কি বলেছিলাম আমরা? আলোক নিষ্ক্রিয়। আর কোনো একটা যৌগের মধ্যে প্রতিসাম্য তল যদি থাকে তাহলে সেই যৌগটাকে বলা হয় মেসো যৌগ। মাসির বর, মেসো টার্টারিক অ্যাসিড। তাহলে আগে কি লাগাবো? একটা মেসো টার্টারিক অ্যাসিড সবসময় কেমন হবে? আলোক নিষ্ক্রিয়। ঠিক আছে, তো এবার দেখো এই যে টার্টারিক অ্যাসিডটা, এটাও একটা টার্টারিক অ্যাসিড, এটাকে বলা হয় প্লাস বা ডেক্সট্রো টার্টারিক অ্যাসিড। এর আমরা যদি একটা দর্পণ প্রতিবিম্ব করি তাহলে কি পাবো? ওপরে COOH, দর্পণ প্রতিবিম্ব করে দাও, এটা OH আছে, তাহলে এটা OH করলাম, এটাকে করব H, এটা H আছে, তাহলে এই পাশে হবে H আর ওই পাশে হবে OH। এটা OH লিখলা, এরকম লেখা ভালো। ওকে, তাহলে দেখো টার্টারিক অ্যাসিডের আমরা 3টে যৌগ পেলাম। এই যৌগটায় দেখো অপ্রতিসম কার্বন পরমাণু আছে 2টো, কিন্তু কোনো প্রতিসাম্য তল নেই, অল্টারনেটিভ এক্সিস অফ সিমেট্রি নেই, তারপরে কি বলে সেন্টার অফ সিমেট্রি নেই। তাহলে এই যৌগটা কিন্তু অবশ্যই আলোক সক্রিয়, আর এর যে মিরর ইমেজটা পাবো সেটাও হবে আলোক সক্রিয়। এবার নতুন একটা টার্ম আমরা পড়ব, সেটাকে বলা হয় এনানশিওমার। দেখো ত্রিমাত্রিক সমবায়, এরা কিন্তু এটাকে যদি আমরা 1 নম্বর বলি, এটাকে যদি আমরা 1 নম্বর বলি, 1 নম্বর 2 নম্বর
আর 3 নম্বর, তিনটে যৌগই কিন্তু সমবায়ব। তো কেমন টাইপের সমবায়ব? এই 1 আর 2 কি হয়েছে, এরা অপটিক্যাল আইসোমার। কেন অপটিক্যাল আইসোমার? এরা হচ্ছে দর্পণ প্রতিবিম্ব সম্বন্ধযুক্ত এবং পরস্পর উপরিপাতযোগ্য নয়, তাহলে কি বলবো আমরা? আলোকীয় সমবায়ব। এই আলোকীয় সমবায়ব এদেরকে বলা হয় এনানসিওমার, মানে ত্রিমাত্রিক সমবায়ব। তাহলে এনানসিওমারের সংজ্ঞা হচ্ছে ত্রিমাত্রিক সমবায়ব কিন্তু দর্পণ প্রতিবিম্ব সম্বন্ধযুক্ত। তাহলে দর্পণ প্রতিবিম্ব সম্বন্ধযুক্ত ত্রিমাত্রিক সমবায়বগুলোকে আমরা বলি পরস্পরের এনানসিওমার। ওকে, কি বললাম? দর্পণ প্রতিবিম্ব সম্বন্ধযুক্ত ত্রিমাত্রিক সমবায়ব, দর্পণ প্রতিবিম্ব সম্বন্ধযুক্ত ত্রিমাত্রিক সমবায়বকে বলবো আমরা এনানসিওমার। আর এই 3 নম্বরটা, ওটাকে তাহলে কি বলবো? এটাকে বলবো আরেকটা টার্ম এখন আমরা ইউজ করব, 1 ও 2 এবং 1 ও 3 পরস্পর হবে ডায়াস্ট্রিওমার। কি বললাম? 1 আর 2 আর 2 আর 3 ডায়াস্ট্রিওমার। তাহলে ডায়াস্ট্রিওমারের সঙ্গে কি হবে একদম ক্লিয়ার করে নাও। এনানসিওমার কি বললাম? দর্পণ প্রতিবিম্ব সম্বন্ধযুক্ত ত্রিমাত্রিক সমবায়ব। তাহলে ত্রিমাত্রিক সমবায়ব কিন্তু দর্পণ প্রতিবিম্ব সম্বন্ধযুক্ত, তাহলে এনানসিওমার ত্রিমাত্রিক সমবায়ব কিন্তু দর্পণ প্রতিবিম্ব দর্পণ কি বলে? ত্রিমাত্রিক সমবায়ব কিন্তু দর্পণ প্রতিবিম্ব সম্বন্ধযুক্ত নয়, তাহলে সেটাকে বলবো আমরা ডায়াস্ট্রিওমার। ওকে, বেশ। তাহলে আমার গেল এনানসিওমার, এবার ডায়াস্ট্রিওমার। এবার আমরা দেখব যে কোনো যৌগের মধ্যে অপ্রতিসম কার্বন পরমাণু থাকলে তার আলোক সক্রিয় সমবায়ব আর মেসোযৌগ কতগুলো উৎপন্ন হতে পারে। ওকে, তাহলে আমি একটা ছক এখন তৈরি করব। আলোক সমবায়বী বা আলোক সক্রিয় আর মেসো। তাহলে দেখো যৌগ দুটো টাইপের হতে পারে। একটা হচ্ছে আমার অপ্রতিসম কার্বন পরমাণু একাধিক রয়েছে, তার মধ্যে প্লেন অফ সিমেট্রি আছে আর প্লেন অফ সিমেট্রি নেই। যদি উইদাউট প্লেন অফ সিমেট্রি নেই বা সিগমা নেই, এমন অপ্রতিসম কার্বন পরমাণুর সংখ্যা, অপ্রতিসম কার্বন পরমাণু কেমন টাইপের কার্বন পরমাণু? অপ্রতিসম কার্বন পরমাণুর সংখ্যা যদি n সংখ্যক হয়, সিগমা নেই মানে মেসোযৌগ হবে না। তাহলে যদি অপ্রতিসম কার্বন পরমাণু যদি 2টো হয়, 3টে হয়, 4টে হয়, 5টা হয়, যে কোনো কিছু হতে পারে, তাহলে n হলে আলোক সক্রিয় সমবায়ব আমরা পাবো 2n। ওকে, যেমন যদি 3টে হয় বা 4টে হয়, মনে করো অপ্রতিসম কার্বন পরমাণু হয়েছে 3টে, তাহলে আমরা আলোক সমবায়ব কটা পাবো? 2^3 মানে 8টা। ওকে, ক্লিয়ার? এবার সিগমা আছে, উপরেরটা গেল সিগমা নেই, নিচে হবে সিগমা আছে। এবার অপ্রতিসম কার্বন পরমাণু দেখো দুটো টাইপ হতে পারে, একটা হচ্ছে অড আর একটা ইভেন, মানে একটা জোড় সংখ্যায় হতে পারে আর একটা বিজোড় সংখ্যায় হতে পারে। যদি জোড় সংখ্যায় অপ্রতিসম কার্বন পরমাণু থাকে তাহলে আলোক সক্রিয় সমবায়ের সংখ্যা একরকম হবে, আর যদি বিজোড় সংখ্যায় থাকে তাহলে আলোক সক্রিয় সমবায়ের সংখ্যা আর এক রকম হবে। প্রথমে করব n এর মান হবে জোড়, মানে 2, 4, 6, 8 এগুলো। তাহলে জোড় সংখ্যায় যদি আমার অপ্রতিসম কার্বন পরমাণু থাকবে কিন্তু কি আছে যৌগটার মধ্যে? সিগমা আছে, তাহলে আমরা আলোক সমবায়বও পাবো আবার মেসোযৌগও পাবো। তাহলে জোড় সংখ্যা যদি থাকে তাহলে আলোক সমবায়ের সংখ্যা হবে 2n-1। ঠিক আছে, তাহলে আলোক সমবায় কটা পাবো? 2n-1।
আর এটা পাবো 2n-2/2। ওকে, তাহলে একটা উদাহরণ নিয়ে দেখি আমরা, যে এইমাত্রই দেখলাম আমরা ল্যাকটিক অ্যাসিড যেটা করলাম COOH অপ্রতিসম কার্বন কটা? একটা দুটো। তাহলে এই যৌগটার মধ্যে আমার কি হতে পারে? এই যৌগটার মধ্যে কি হতে পারে? সিগমা থাকতে পারে, সিগমা থাকতে পারে। তাহলে সিগমা এই যৌগটার মধ্যে থাকতে পারে, তাহলে সিগমা আছে। তাহলে সিগমা থাকলে মেসো কটা পাবো? দেখো আমরা মেসো যৌগ কটা পাবো? মেসো যৌগ কটা পাবো? 2n-2। তাহলে 2n-2, n এর মান কত? অপ্রতিসম কার্বন কটা আছে? একটা দুটো। তাহলে 2n n এর জায়গায় কত বসাবো? 2 2-2/2 মানে 2 মানে 1। তাহলে আলোক মেসো যৌগের একটাই হবে। আর আলোক সক্রিয় সমবায়বী কটা হবে? এবার দেখো 2n এর জায়গায় কত বসাবো? 2, তার মানে 2 - 1 = 2, মানে 2 = 2। তাহলে যদি দুটো থাকে তাহলে এরকম আমরা দুটো আলোক সক্রিয় সমবায় পাবো আর একটা মেসো যৌগ পাবো। তো এখানে যে কোনো সংখ্যা আমরা বসাতে পারি, n এর মান 4 বসাতে পারি, 6 বসাতে পারি, 8 বসাতে পারি, সবগুলো এই সূত্র দিয়ে আমরা ক্যালকুলেশন করতে পারবো। এবার আরেকটা যৌগ দেখো, এবার আরেকটা সেকেন্ড টাইপ দেখাই, যে যদি বিজোড় হয়, অপ্রতিসম কার্বন মনে করো আমার সিগমা আছে কিন্তু অপ্রতিসম কার্বন হলো বিজোড়, তাহলে কি হবে? তাহলে আমার আলোক সক্রিয় সমবায়ের সংখ্যা কি করব তখন? 2n-1 - 2n-1/2। ঠিক আছে, এর বিয়োগফল যেটা হবে সেটা হবে আলোক সক্রিয় সমবায়, আর এটা হবে এই সেকেন্ড যেটা হয়েছে সেটা, মানে 2n-1/2। দেখো এবার একটা যৌগ লিখি আমরা। এখানে এটা মুছে দিলাম যৌগ লেখার জন্য। প্লেন অফ সিমেট্রি আরেকভাবে হতে পারে। মনে করো এখানে লিখলাম COOH, এখানে লিখলাম H, এখানে OH, এইখানে একটা লিখলাম H, এখানে Br, আর এখানে H, এখানে OH, এখানে COOH। তাহলে বলো তো এবার দেখি এই যৌগটার মধ্যে প্লেন অফ সিমেট্রি আছে কি নেই? প্লেন অফ সিমেট্রি আছে কি নেই? প্লেন অফ সিমেট্রি যেমন একটা তল হয়, তেমনি সেই তলটা কোনো একটা মলিকুল দিয়েও হতে পারে। তো এইটা দিয়েও হতে পারে প্লেন অফ সিমেট্রি। তো এটা হচ্ছে আমার প্লেন অফ সিমেট্রি, বা এই তলটাকেই বলবো আমরা সিগমা। এখানে যে তলটা HBr যে তলে আছে সেই তলটা হচ্ছে আমার সিগমা। তো এটা হচ্ছে আমার প্লেন অফ সিমেট্রি। তাহলে আমরা মেসো যৌগ পাবো কটা? দেখো মেসো যৌগ এখান থেকে আমরা বলে দিতে পারবো কটা পাবো। দেখো একবার H এদিকে Br এদিকে, আরেকবার কি করব? COOH কি করব? OH-টা এদিকে লিখলাম, H-টা এদিকে লিখলাম, সরি এটা ওদিকে লিখলেও হবে না, OH কি লিখবো? HBrটাকে শুধু চেঞ্জ করে দেবো, এখানে লিখলাম Br আর এখানে লিখলাম H, আর এটাও ছিল আমার H, এটা OH, এটা COOH। তাহলে এই যে দুটো যৌগ দেখো, দুটোর মধ্যেই আমার প্লেন অফ সিমেট্রি আছে। তাহলে এটাও মেসো, এটাও মেসো, কিন্তু দুটোর একটু গঠনে পার্থক্য রয়েছে। এর বাদিকে H, এর বাদিকে Br। তাহলে মেসো যৌগ আমরা কটা পেলাম? দুটো। তাহলে এবার আমরা সত্যি সত্যি দেখব ওখানে মেসো যৌগ দুটো হচ্ছে কিনা। এটার মধ্যে দেখো অপ্রতিসম কার্বন পরমাণু কটা? একটা, দুটো, এই একটা, তিনটে। তাহলে এখানে 3 বসাও, 2^3 - 1/2 মানে 2। কেন 3 থেকে 1 বাদ দিলে কত হবে? 2, 2 দিয়ে কাটলে 1 মানে 2। ঠিক আছে, আর এখানে বসাও 2n-1, তাহলে n এর মান কত? 3, 3 থেকে বিয়োগ করলে 2, তাহলে এটা হবে 4 মাইনাস এটার মান তো বেরোলো আমার 2, 4 - 2 মানে 2। তাহলে দুটো পাবো আমরা আলোক সক্রিয় সমবায়বী আর দুটো পাবো আমরা মেসো
যৌগ। ওকে, তাহলে আমরা দেখতে পেলাম অপ্রতিসম কার্বন পরমাণু কেমন থাকলে বা কত সংখ্যায় থাকলে আমার আলোক সক্রিয় সমবায়বী কটা হবে আর মেসোযৌগ কটা হবে, সেটাও আমরা কিন্তু ক্যালকুলেশনের মাধ্যমে বের করতে পারবো। এবার আরেকটা টার্ম, সেটা হচ্ছে রেসিমিক মিশ্রণ। রেসিমিক মিশ্রণ তো রেসিমিক মিশ্রণ কি না, সম আণবিক অনুপাতে এনানসিওমারের মিশ্রণ। সম আণবিক অনুপাতে এনানসিওমারের মিশ্রণ। দেখো ল্যাকটিক অ্যাসিড সব থেকে কমন একটা যৌগ, ল্যাকটিক অ্যাসিড এইচ ও এইচ, ওপরে COOH আর নিচে হচ্ছে CH3, তাহলে এটা হচ্ছে ল্যাকটিক অ্যাসিড। তো এটা দর্পণ প্রতিবিম্ব আমরা করব কি করব, এদিকে হবে আমার OH, এদিকে হবে H, এখানে হবে COOH আর নিচে H। তো এই পাশেরটা যদি প্লাস হয় ল্যাকটিক অ্যাসিড, তো এটা হবে মাইনাস। মানে এই যৌগটা আলোর তলকে ডান দিকে ঘোরাচ্ছে, আলোর তলকে বাঁ দিকে ঘোরাচ্ছে। এবার কি বলেছি, এটা তাহলে দর্পণ প্রতিবিম্ব সম্বন্ধযুক্ত ত্রিমাত্রিক সমবায়ব, তাহলে এদেরকে কি বলবো আমরা, এনানসিওমার। তাহলে এনানসিওমারগুলোর কি হবে, সম আণবিক অনুপাতের মিশ্রণ। মানে এটাকে নেব 50% আর এটাকে নেব 50%, দুটোকে একসাথে মিশিয়ে দিয়েছি, তাহলে সেটাকে বলবো আমরা রেসিমিক মিশ্রণ। এবার তোমাদের কাছে কোশ্চেন, রেসিমিক মিশ্রণ আলোক সক্রিয় হবে কি হবে না? অবশ্যই একদম ঠিক, আলোক সক্রিয় হবে না। কেন? দেখো A+, মানে ওই যে প্লেন পোলারাইজ যে লাইটটা আমার ছিল, সেই লাইটকে প্লাস মনে করো 20 ডিগ্রি, তাহলে এ কী করছে, এই তলটাকে ঘুরিয়ে দিচ্ছে 20 ডিগ্রি। আর যতগুলো আছে এরা সবাই ঘোরাচ্ছে 20 ডিগ্রি, আর এর সংখ্যাও তো 50%, মানে এরাও একদম সমসংখ্যায় আছে, তাহলে এরাও ঘুরিয়ে দেবে মাইনাস, মানে বাদিকে 20 ডিগ্রি। মানে এ যতটা এদিকে ঘোরাচ্ছে, এ কি করবে ততটাই এদিকে ঘোরাবে। তো আলটিমেটলি কি হবে, এরা ঘোরাচ্ছে ডান দিকে, এরা ঘোরাচ্ছে বাঁ দিকে, তো আলটিমেটলি কি হবে, একজন ঘোরাতে চাইছে বাঁ দিকে, একজন ঘোরাতে চাইছে ডান দিকে, দুজনার প্রেশার একদম সেম, মানে দুজনার শক্তি একদম সেম, তাহলে কি হবে, আমার লাইটের তলটা কোনো দিকেই ঘুরবে না। সেই জন্য রেসিমিক মিশ্রণ সবসময় হবে আলোক নিষ্ক্রিয়। ওকে, এবার রেসিমাইজেশন ক্লাস 12-এও আমার এই চ্যাপ্টার আছে, তো রেসিমাইজেশন একটুখানি তাদের বুঝে রাখা দরকার। রেসিমাইজেশন, তো রেসিমাইজেশন কাকে বলে না, যে প্রক্রিয়ায় কোনো আলোক সক্রিয় যৌগ, সেটা প্লাসও হতে পারে মাইনাসও হতে পারে, যে প্রক্রিয়ায় কোনো আলোক সক্রিয় যৌগ রেসিমিক মিশ্রণ তৈরি করা হয়, যে প্রক্রিয়ায় কোনো আলোক সক্রিয় যৌগের রেসিমিক মিশ্রণ তৈরি করা হয়, মানে আছে প্লাস সেখান থেকে হয়ে গেল প্লাস মাইনাস, বা আছে মাইনাস সেখান থেকে হয়ে গেল প্লাস মাইনাস, তাহলে সেই প্রক্রিয়াকে বলবো আমরা রেসিমাইজেশন। তো ওখানে ক্লাস 12-এ তোমাদের আছে SN1 আর SN2, কোথায় আমার রেসিমাইজেশন হয় আর কোথায় ইনভার্সান হয়, কোথায় রিটেনশন হয়, সব SN1 আর SN2 যখন পড়াবো তখন আরও ডিটেলসে সেগুলো আলোচনা করা হবে। তো অপটিক্যাল আইসোমার ব্যাস এটুকুই, শুধু আমাদের কতগুলো টার্ম সম্বন্ধে একটুখানি জ্ঞাত থাকতে হবে। কি কি টার্ম আমরা বললাম, অপ্রতিসম কার্বন পরমাণু, নিশ্চয়ই মনে আছে, একটা কার্বন পরমাণুর সাথে 4টে ভিন্ন গ্রুপ থাকবে। অপ্রতিসম অণু, এমন একটা অণু যা তার দর্পণ প্রতিবিম্বের ওপর সুপার ইম্পোজ করা যাবে না, যদি না যায় তাহলেই সেটাকে বলবো আমরা অপ্রতিসম অণু। আমাদের আশেপাশে যা দেখি তার বেশিরভাগই কিন্তু প্রতিসম। নেক্সট কি বললাম, যে আমার একটা যৌগের মধ্যে অপ্রতিসম কার্বন পরমাণু যদি থাকে, তাহলে সেই কার্বন পরমাণুযুক্ত যৌগটা কি আলোক সক্রিয় হবে? যদি একটা থাকে তাহলে অবশ্যই আলোক সক্রিয় হবে, কিন্তু যদি একাধিক হয়ে যায় অপ্রতিসম কার্বন পরমাণু,
তাহলে সেই যৌগটা আলোক সক্রিয় হতেও পারে, নাও হতে পারে। তাহলে কি কি থাকলে হবে না? একাধিক অপ্রতিসম কার্বন পরমাণু, কিন্তু অল্টারনেটিং অ্যাক্সিস অফ সিমেট্রি, সেন্টার অফ সিমেট্রি আর প্লেন অফ সিমেট্রি যদি থাকে তাহলে কিন্তু তারা অপ্রতিসম, তাহলে তারা কিন্তু আলোক সক্রিয় হবে না। ওকে, তাহলে যেগুলো পড়ালাম সেগুলো ভালো করে মনে রেখো, সমস্ত কোশ্চেন এর মধ্যে থেকেই আসবে। আর আশা করি তোমাদের পুরো চ্যাপ্টারটা মানে টপিকটা পুরোপুরি ক্লিয়ার হয়ে গেছে। যদি কিছু ক্লিয়ার না থাকে তাহলে কমেন্টসে জানাও, আমি সেটা ক্লিয়ার করে দেব। ওকে, তো আজকের জন্য এটুকুই, দেখা হচ্ছে পরের ভিডিও নিয়ে। ভালো থেকো, টাটা।